চোখের কালো কাপড় বেঁধে আমাকে নিয়ে যায়। ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে পিটালো। প্রথম দিনে আমার বাম পায়ের হাঁটুটা ভেঙে গেছে, আমি দাঁড়াইতে পারতেছিলাম না চেষ্টা করেও, বামের এই কেনুটা ভেঙে ফেলছে। এই যে 4-5 দিন সময় চলে গেল, কোনো খাবার নেই? না, 3 দিন তো একবারেই, 4 দিন কোনো খাবার পানি কিছুই না। 4 দিন পরে আমি চিৎকার করতেছিলাম, রাত্রে প্রায় 11টার দিকে কিছু ডাল আর ভাত, টুপিটা খুলে দিল, গামছা দিয়ে চোখ বাঁধা, আমার হাতটা ভাতের উপরে এইভাবে দিল, হ্যান্ডকাপটা খুলে, হাত চলে না, অনেক কষ্টে একটু ভাত মুখে দিলাম, বলছে চলো তোমাদের নিয়ে যাব, ছেড়ে দেওয়া হবে। তারপরে গাড়িতে তুললো, 3-4 ঘন্টার মতো ঘোরাতে ঘোরাতে আবার একটা জায়গায় নিয়ে রাখলো। রাখার পরে গামছা দিয়ে চোখ বেঁধে ওরা হাতটা আমার পরিষ্কার করলো, হাত পচে গেছে একদম, করে একটা মেডিসিন দিল হাতে, পরে একটু লুজ করে হ্যান্ডকাপটা সামনে পরে দিল। তখন আমি বুঝতে পারলাম যে আমি ফাইনালি গুম। স্বাগত নাগরিক প্রতিদিনের বিশেষ আয়োজন RICL প্রেজেন্টস রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। কিছু মানুষের রাজনৈতিক পথ চলা আর 10টা সাধারণ অভিজ্ঞতার চেয়ে একদম আলাদা, যেখানে জড়িয়ে থাকে রাজপথের রক্তচক্ষু, বছরের পর বছর শত শত মামলার ভার, আর এক নিঃসীম সময়ের অন্ধকারের গল্প। শত অত্যাচার পেরিয়ে বিজয়ীর বেশে আজ তিনি মাদারীপুর 3 আসনের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদে। বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। স্বাগত জানাচ্ছি RICL প্রেজেন্টস রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতে একটু ভাই জানতে চাই, এখন আপনার সময় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় বর্তমান সময়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে আমরা স্ত্রী, সন্তান, পরিবারের কাছে থাকতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এটাই আমাদের বড় পাওয়া। রাজনীতির সহযোদ্ধা এবং এলাকা সকল জায়গায় আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারি, পলিটিক্যাল প্রোগ্রামগুলো করতে পারি, এজন্য ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। খোকন ভাই, আপনার নামের সাথে একটা অন্যরকম আবেগ অনুভূতি আছে, কারণ হচ্ছে মায়েরা প্রায় সব ছেলে মেয়েদেরই কিন্তু ছোট আদর করে খোকন বলে। একটু যদি ছোট সময়ের যে কবিতা, যে খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেল কার বাড়ি, আমরা আসলে এটা একটা জীবনের গল্প আমরা একটু শুনবো এই পুরো আয়োজনে। সেখানে যদি এই কবিতা ধরেই বলি যে ওই সময়টা আসলে আপনার কেমন ছিল? আমরা যখন ছোট ছিলাম, সত্যি ওই দিনগুলোই অনেক ভালো ছিল। আমরা 10 ভাই বোন, আমাদের অনেক বড় পরিবার, সবাই একসাথে থাকা, একসাথে খেলাধুলা করা, আমাদের পরিবারের সকল সদস্য, আমরা যেভাবে আন্তরিকতার সহিত ছিলাম, এখন আমরা বর্তমান সময়ে যেভাবে আমার সন্তানদেরকে দেখি, ওরা ওই সময়টা পাবে না। এখন অনেকটা যান্ত্রিক হয়ে গেছে সকল কিছু। তখনকার সময়টা আমরা খুব মিস করি। আমরা এখন দেখা যায় আমাদের সন্তানদের খুব সকল কিছুতে আমরা একটা খবরদারি করি, কিন্তু আমাদের সময় দেখা গেল, আমি যখন স্কুলে পড়তাম, যখন আমি ক্লাস 6 থেকে 10 আমার বাড়ি থেকে অনেক দূরে স্কুলে পড়তাম। অনেক সময় দুপুরবেলা স্কুল শেষে আর বাড়িতে আসতাম না, কোনো এক বন্ধুর বাড়ি খাওয়া দাওয়া হতো, তারপরে আবার স্কুল মাঠে ফুটবল খেলে সন্ধ্যায় একবারে বাড়িতে আসতাম। ওই দিনগুলো তো অনেক ভালো ছিল, ওই দিনগুলোর কথা আসলেই অনেক মনে পড়ে। স্কুল কলেজের যে গণ্ডিটা, কোন সময় আসলে রাজনীতিতে জড়িয়ে পড়া? আমি আমার স্কুল লাইফে আমি সবসময় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করতাম। আমাকে খুবই ভালো লাগতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সব কিছুই আমার ভালো লাগতো। আমি ইন্টার কলেজে যখন পড়তাম, এটা রাজনীতির ছিল না ওই কলেজে, কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হলে আমাদের নাজিমুদ্দিন কলেজে ছাত্রদলের কোনো প্রোগ্রাম হলে আমার ওইখানে যারা বন্ধু ছিল তাদের সাথে কিছুটা সময় পলিটিক্সে দিতাম আমি। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, যেই দিন ভর্তি হই, আমার মনে হয় তার 2 দিন পরেই আমি যখন একটা মিছিল দেখি
আমার কলা ভবনে, তখন সেই মিছিলে আমি ঢুকে পড়ি। মানে মনে হয়েছে আমার মানে অপেক্ষাটা ছিল কবে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব আর আমার ক্যাম্পাসে আমি মিছিলে আমরা বলছিলাম অংশগ্রহণ ছাত্র করব। রাজনীতির কথা, সেক্ষেত্রে আপনি কখন যুক্ত হলেন সেটা বলছিলেন। তখন কি কখনো মনে হতো যে একসময় ছাত্র রাজনীতি করতে করতে জাতীয় সংসদে আপনার পা পড়বে, অর্থাৎ এমপি হবেন? আমি সত্যি কথা বলতে কি, আমি কখনো কোনো রাজনীতি করতে গিয়ে কখনো কোনো টার্গেট, কোনো প্ল্যান এগুলো নিয়ে আগাইনি। আমি আমার জীবনে আমি যেই দিন থেকে রাজনীতি করছি, আমি মনে হয় আমার যারা সহযোদ্ধা ছিল সবার চেয়ে বেশি সময় দিতাম আমি পলিটিক্সে। আমার মনে হতো এটাই আমার কাজ এবং এটাই আমার মানে এখান থেকে আমার কিছু অর্জন করতে হবে সেটা মনে হতো। কিন্তু আমি কোনো কিছু যে এমপি মন্ত্রী হতে হবে, আমার এইটা চাই, এরকম কোনো টার্গেট না। আর চেষ্টা থাকতো আমার সিনিয়ররা যেন সবচাইতে আমাকে বেশি কাছে টানে, সবচাইতে বেশি আমাকে আদর করে। আমি এই জন্য সেই তাদের যে তাদের নজরটা আমার দিকে কিভাবে থাকবে, সেজন্য আমি আমার সহযোদ্ধাদের সবার চাইতে আমি বেশি পরিশ্রম করার চেষ্টা করতাম। সেক্ষেত্রে এখন যে অর্জনটা, আসলে ছাত্র রাজনীতি তো অনেকেই করতে চায় দেশের জন্য, তারপর হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তাদের জন্য যদি এই সময় একটু পরামর্শ দেন ছোট করে, যে আপনার কোন কোন গুণগুলো আসলে আপনাকে এতদূর নিয়ে এসেছে? সবচাইতে আপনি যেইখানেই থাকেন, আপনি জবে থাকেন আর পলিটিক্সেই থাকেন, আপনার যে কর্মটা সেটা কিন্তু আপনার ধর্মর চাইতে কোনো অংশে কম না। আপনার ধর্ম যেমন আপনার কাছে অনেক বড়, আপনার কর্মটা তার থেকেও বড়। আমিও সেটা আপনার উদাহরণ দিতে পারি। আমি মুসলমান হিসাবে আমি একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, সৌদিতে যখন আমরা যাই, হজে যখন গেলাম, তখন যখন আমরা নামাজে দাঁড়াই, 5 ওয়াক্ত নামাজে জামাতে যখন ওইখানে আদায় করি, আমি তখন দেখেছি যে যারা ওইখানে পুলিশ যারা থাকেন, যারা ডিউটিতে থাকেন, তারা কিন্তু নামাজে দাঁড়ায় না। তারা কিন্তু ডিউটিরত অবস্থায় ওইভাবেই দাঁড়াই থাকে। তাহলে আপনার বুঝতে হবে যে আপনার কাজটা অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে জবেই থাকুক, পলিটিক্স বলেন আর বিজনেস বলেন, আমি সবাই মনোযোগ সহকারে কাজটা করলে একদিন না একদিন সাকসেস হবেই সে বিষয়। এই জন্য আমরা সবসময় কাজ দিয়ে আমরা সিনিয়রদের মন জয় করে তারপরে পদ পাওয়ার আশা করেছি। আপনি সেই ক্ষেত্রে যদি হেরেও যান কোনো প্রতিযোগিতায়, আরও 10 জন আপনাকে বলবে যে ও সবচাইতে পরিশ্রমী ছিল, ও হইলে ভালো হইতো। এই জিনিসটা শুনতেও আপনার কাছে তখন আপনি প্রাউড ফিল করবেন যে না, আপনার বিষয়ে এই কথাটা সবাই বলছে যে না, ও সবচাইতে বেশি পরিশ্রম করছে, ও বেশি নির্যাতিত, ও বেশি জেল খাটছে, গুম ছিল, ওর পাওয়া দরকার ছিল। এই কথাটা সেক্ষেত্রে আপনার জীবনের সবার গল্পের থেকে একটা আসবে। বড় পার্ট ছিল এই স্বৈরাচারী সরকার, আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যেভাবে আসলে মানুষকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, ওই গল্পে আমরা আসব। তার আগে যদি একটু বলেন যে ধরেন যখন আপনি শৈশব পেরিয়ে স্কুল কলেজ থেকে তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়া, ওই সময় কি কখনো ভাবতেন যে এই যে ধরেন এখন এমপি হিসেবে এখন যে ভিআইপি প্রোটোকল পান, এমনিতে যদি বলেন ছোটবেলার চিন্তা থেকে, যেহেতু আমরা এই পর্বে আছি, কেমন ফিল হয় বা কেমন লাগে আসলে? আমি ব্যক্তিগতভাবে আমি এখন এলাকায় গেলে আমার সামনে পুলিশ থাকে, আমি আমার কাছে একটু আনইজি লাগে। আমি যেভাবে আগে চলতাম, আপনি জানেন আমি কালকিনিতে বিরোধী দল অবস্থায় কিভাবে চলতাম, কিভাবে এলাকায় পদচারণা ছিল, সেইভাবেই আমি চলার চেষ্টা করি। কিন্তু তার সাথে একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা ওনারা একটা নিয়মে পরিণত করছে যে আমি এলাকায় মুভ করলে যেই থানায় যে অবস্থায় থাকি আমার সামনে একটা পুলিশের প্রোটোকল থাকে, এটা যুক্ত হয়েছে। কিন্তু আমি মনে করি পুলিশের প্রোটোকলটা আমার সামনে না থেকে পিছু থাকলে ভালো হতো। আমার সামনে যারা আগে ছিল তারাই যদি থাকে তাহলেই আমি বেশি খুশি। আমি কাউকে না দেখলে আমি সাথে সাথে ফোন দেই আমার কর্মীদের, না দেখলে তোমরা কোথায়, আসো নাই কেন। এটা আসলে আমি যেভাবে 17 বছর ছিলাম, এখনও আমি ওইখান থেকে বেরোয় আসতে পারিনি। আমি মনে হয় ওই আগের মতোই আছি আর কি। এলাকায় গেলে যেভাবে আমার কর্মীদেরকে সবার আগে দেখতে চাই, এখনও মনে হয় ওরাই আমার সামনে থাকলে ভালো হয়। সেক্ষেত্রে এই যে কর্মী বান্ধব হয়ে ওঠা, এটির আসলে বিশেষ গুণ কিভাবে দীক্ষা পাওয়া বা নিজের মধ্যে এই চর্চাটা কিভাবে আনলেন? আসলে আমরা নিজেরাই তো একজন কর্মী।
আমি কাউকে কর্মী বলি না, আমার সহযোদ্ধা যারা আছে কালকিনিতে বলেন, মাদারীপুরে বলেন বা ঢাকায় যারা বলেন, আমি আমার সবাইকে আমার মতো করেই দেখি। মানে আমি কেমন ছিলাম, আমার সময় আমি কি অভাবটা ফিল করছি, আমার বয়সটা কত ছিল, আমি সেইভাবেই দেখি মানুষকে। কারণ আমি যে অবস্থায় ছিলাম, ওর বয়স কত ছিল তখন, এখন কি অবস্থা আছে, ও কোন জিনিসটা অভাব ফিল করতেছে, সেই জিনিস সেইখানে আমি একটু নক করার চেষ্টা করি। যখন রাজনীতি করতেন তখন আসলে কোন অভাববোধটা কাজ করতো যেটা এখন আপনার কর্মী বা সহযোদ্ধাদের সেই অভাবে পড়তে দেন না? একটা রাজনীতিক কর্মীর সবচেয়ে লোভ থাকে তার পদের। সে কখন একটা তার আকর্ষণীয় একটা পদ পাবে, সে কখন তার কাঙ্ক্ষিত একটা পদ পাবে, একটা কর্মীর সেরকম ইচ্ছাই থাকে। আমাদেরও এখনও কিন্তু আমরা এখন মন্ত্রী এমপি সেই সব থেকে আমরা মনে করি আমরা কত বড় দলীয় পদটা কিভাবে পাবো, কারণ পলিটিক্সটা ওইখানেই পলিটিক্সের সম্মান। আর এটার জন্যই কিন্তু অনেক ত্যাগ করতে হয়, অনেক অত্যাচার নির্যাতন আপনাদের সহ্য করতে হয়েছে। একটু আগে বা শুরুতেই বলছিলেন যে আপনার এখন সবচেয়ে ভালো লাগা যে হচ্ছে স্বাভাবিক একটা জীবনে থাকা। আপনি যেই সময় মানে গুম ছিলেন, স্পেশালি যদি আমরা বলছিলেন যে পরিবার থেকে আমাদের দূরে থাকতে হয়েছে এবং এখন স্বাভাবিক জীবনে আছেন, এটি আপনার সবচেয়ে বড় পাওয়া। আমরা তো আসলে সন্তানরা, আমার সন্তান আমাকে দেখতে পায়, আমি ওর সামনে আছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কারণ আমি তো অন্য 10 জনের মতো ফিরে নাও আসতে পারতাম। আজকে ইলিয়াস ভাই নাই, চৌধুরী আলম নাই, সুমন নাই, আমার অনেক কর্মী আছে, অসংখ্য কর্মী আছে যাদেরকে এখনও আমরা পাইনি। পাওয়ার জন্য আমরা কান্না করি, আকুতি করি, তার পরিবার চায়। আসলে সেই দিকটা বিবেচনা করলে আমার মনে হয় আমি সবচাইতে লাকি, ভাগ্যবান যে আমি এখনও আমার সন্তানের সামনে আছি, আমার বাবা মার সামনে আছি। এটা আসলে তখন আর কোনো চাওয়া পাওয়ার কিছু থাকে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিভাবে আসলে তুলে নিয়েছিল আপনাকে? ওটা তো ছিল 6 মার্চ 15 সালের। এখানে আমরা বিভিন্ন পরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামের প্রস্তুতি হিসাবে আমি বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে ঘুরে ঘুরে অর্গানাইজ করতেছিলাম। তো আমার সাথে জনি ছিল, রাশেদ ছিল, ঢাকা জেলার সেক্রেটারি ছাত্রদলের, তারপরে জনি আমাদের গেন্ডিয়া থানা ছাত্রদলের সভাপতি, মতিঝিলের ডেভিড ছিল, ও মতিঝিল যুবদলের নেতা। তো ওই জনির ওখানে গেলাম, জনির ওখানে গিয়ে ওকে গাড়িতে তুললাম, পরে ডেভিডের অফিসে বসলাম, ডেভিডকে কিভাবে মিছিল করবে সেটা দিক নির্দেশনা দিয়ে আমি চলে আসলাম মেট্রো শপিং মলের সামনে ধানমন্ডিতে। তখন ওইখানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা আমাদের কবির, তারপরে তেজগাঁ কলেজের ছাত্রদলের নেতা বেল্লাল, তারপরে তিতুমির কলেজের ছাত্রদলের নেতা রানা, রিয়াজ, মানে ওদের সাথে ওইখানে মিট হওয়ার কথা। তখন আমাকে যে র্যাব ডিবি খুঁজছে সেটা আমি বিভিন্ন মানুষের কাছে জানতাম। যেমন রিজভী ভাই ডিবিতে ছিল, সে একজনকে দিয়ে সংবাদ পাঠাইছে যে খোকনকে সরে যেতে বলো, ওকে কিন্তু যে কোনো সময় পেলে মেরে ফেলবে। তো আমার মাথায় ছিল যে আমাকে ওরা যে কোনো সময় পেলে একটা বাজে ধরনের একটা অ্যাক্টিভিটিস নিবে, ওরা করবে। তো সেই জন্য আমি সতর্কতার সহিত চলার চেষ্টা করছি। তো ওইখানেই থেকেই আর কি আমাকে হাত পিছনে বেঁধে গাড়িতে বসেই চোখের কালো কাপড় বেঁধে আমাকে নিয়ে যায় র্যাব। বুঝতে পারছিলেন যে কোথায় নিয়ে যাচ্ছে? প্রথম নিয়ে গেছে মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের পাশে, ওইখানে র্যাবের একটা ইন্টেলিজেন্টের একটা অফিস আছে, ওইখানে নিছে। ওই পর্যন্ত আমি বুঝতে পারছি, একটা কাপড় বাঁধা ছিল, বোঝা গেছে আমি ধানমন্ডি বাসা, তো আমি বুঝতে পারছি আমাকে কোথায় নেওয়া হচ্ছে। মানে প্রতিনিয়ত চলেন তাই আর কি বুঝতে পারছিলেন রোডঘাট। এরপরে ওইখান থেকে 1 ঘন্টার মতো রাখার পরে 1 ঘন্টার মতো রেখে ওখানে একজন আমাকে বলতেছিল যে এখন ভাই আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে তো বাজে একটা টিম অ্যারেস্ট করছে, আমার এখানে রাখবে না, রাখলে স্যারকে বলে হয়তো আপনাকে হেল্প করতে পারতাম, তো খুবই বাজে একটা টিম আপনাকে ধরছে, আপনাকে হয়তো কিছুক্ষণ মধ্যেই নিয়ে যাবে অন্য জায়গায়। তো যখন ওরা বলল যে আপনি টাইম বোম সম্বন্ধে কী জানেন, একটা টাইম বোম রানারিয়া যখন আমাদের কাছে, তখনই আমি বুঝলাম যে ওরা বাজে কোনো প্ল্যান আমাকে নিয়ে করছে। তো তখন এটা শোনার পরে আমি মানে একদমই ভেঙে পড়লাম আর কি। মনে হলো যে ওরা নিশ্চয়ই আমার কোনো বড় ধরনের ক্ষতি করবে, না হলে টাইম বোম সম্বন্ধে তো আমি আসলে কিছু জানি না, এইটা কেন বললো।
তো ওই তারপরেই 5 মিনিট পরে আমাকে আবার একটা গামছা চোখে বাঁধলো, বাঁধার পরে আবার একটা কালো টুপি পরাই দিল, পিছনে হ্যান্ডকাপ। তো এই অবস্থায় আবার একটা গাড়িতে তুলে 2 সাইডে 2 জন বসে আমাকে নিয়ে গেল। অনেকক্ষণ ঘুরানোর পরে একটা জায়গায় নিয়ে গেল, 3 তলায় তুললো। তো সেইখানে যাওয়ার সাথে সাথেই অনেক মারলো, অনেক ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে পিটালো, সেন্সলেসের মতো হয়ে গেলাম। সারা রাত পানি খেতেও দিল না, পানির জন্য অনেক চিৎকার করতেছিলাম। তখন প্রথম দিনে আমার বাম পায়ের হাঁটুটা ভেঙে গেছে, আমি দাঁড়াইতে পারতেছিলাম না চেষ্টা করেও। আবার এইখানে এই কেনু বামের এই কেনুটা ভেঙে ফেলছে। তো পিছনে এখানে ওরা পায়ে বেঁধে ওরা পায়ের উপরে লাঠি দিয়ে দাঁড়ায়, তারপরে মানে অনেকভাবেই টর্চার করছে। তো অনেক রাতে ঘাড়ে একটা ইঞ্জেকশন দিল, ঘাড়ে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে এই প্রথম দিনে হ্যাঁ মনে হলো যে আমি শূন্যে ভাসতেছি। অনেক মানে পানি চিৎকার করতে থাকলাম, পানি দিল না। এরকম প্রায় পানি যেহেতু দেন না, তার মানে খাবার তো প্রশ্নই আসে না। 10 দিনের মতো ওইখানে নির্যাতনের সময়টা ছিল, 10-12 দিন। তখন ম্যাক্সিমাম সময় আমার সেন্স ছিল না। তো ওর মধ্যে একদিন ওরা আমাকে বের করে নির্জন একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে ওইখানে ওরা সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখছে, আমাকে খুলে দিছে। খুলে দিয়ে এভাবে একটা লাইট ধরে আমার একটা ইন্টারভিউ নিল, নিয়ে আবার রাখলো। 2 দিন পর আবার একটা ঘরে আমাকে চোখ খুলে ইন্টারভিউ নিল। ওরা আমার পিছন থেকে ইন্টারভিউটা করলো, সামনে শুধু ক্যামেরাম্যান ছিল একজন, সেটাও মানে সব বক্তব্য রেকর্ড হতো? হ্যাঁ, রেকর্ড করলো যে আমি খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে এইসব করছি। গাড়ি পড়া, হ্যাঁ, আমাকে এটা বলতে হবে, তারেক রহমানের নির্দেশে এগুলো করলাম আমি, মানে এরকম আর কি। তো যখন পানি খাই মানে একটা খাওয়ার জন্য অনেক আকুতি করলাম, তখন একবার হঠাৎ করে আমার সেন্স আসে। তখন ওরা যখন আমরা পানি চিৎকার করতাম, তখন একটা কি লবণ মতো একটা মেডিসিন দিয়ে দিত ঠোঁটে। তখন কি তৃষ্ণা চলে যেত? মানে কেমন যেন একটু লবণ পানি এটা দিয়ে দিত। তো তখন একদিন হঠাৎ করে সেন্স আসলো যে আমি যদি বাথরুমে যেতে পারি তাহলে হয়তো বাথরুমে পানি পাবো। ও, তখন আমি চিৎকার করে বললাম যে আমার অনেক বাথরুমের প্রেশার আসছে, আমি একটু বাথরুমে যাব। তো ওরা বাথরুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে মাথাটা এরকম দরজার সাথে লাগায় ওরা পিছন থেকে গামছা খুলে দিল, টুপিটাও খুলে দিল, দেওয়ার পরে পিছনে হ্যান্ডকাপও খুলে দিল। তো হ্যান্ডকাপ খুলে দেওয়ার পরে মনে হয় হাত আমি আর সামনে আনতে পারছিলাম না, যে এখনও হাতের কাটা দাগগুলো আছে, বাধা। তাই এই না, হ্যান্ডকাপের ভিতরে ঢুকিয়ে গেছে, মানে হাত এরকম ফুলে গেছে। তখন মানে এট এ টাইম 4 দিন পিছনে হ্যান্ডকাপ ছিল, মানে টানা। তো একদম হাতের ভিতর ঢুকে গেছে। অনেক কষ্ট করে আমি হ্যান্ডকাপে এভাবে আনলাম, আনার পরে বাথরুমে ঢোকার পরে যখন কলটা ছাড়লাম, দেখি কলে কোনো পানি নেই। তখন একদম মনটা খারাপ হয়ে গেল। মনে হয় মারাই যাব, আর মনে হয় বাঁচবো না। মানে এত দুর্বল লাগতেছিল শরীরটা, মনে হয় পানি কতদিন না খেয়ে থাকা যায়। অনেক কষ্ট। পরে একটা ড্রাম ছিল ছোট, মাঝারি সাইজের, ড্রামে দিকে তাকিয়ে দেখলাম যে কিছু পানি আছে নিচে, একটু শ্যাওলা পড়ে আছে, পাশে একটা মগ রাখা। পরে এইভাবে কোনো মতো এভাবে ধরে, হাত তো চলে না, হাত এরকম ধরে ড্রামটা এভাবে ঢালার পরে মগের ভিতর কিছুটা পানি পড়লো, 1 গ্লাসের মতো। পরে ওই পানিটাই খেয়ে ফেললাম। খাওয়ার পরে মনে হলো যে নতুন করে আর কি জীবনটা আর কি ফিরে পেলাম আর কি। তারপরে এই যে 4-5 দিন সময় চলে গেল, কোনো খাবার নেই? না, 3 দিন তো একবারেই, 4 দিন কোনো খাবার পানি কিছুই না, শুধু ঘাড়ে একটা ইঞ্জেকশন দিত প্রতিদিন দুপুরে সন্ধ্যার দিকে। আর ওরা কিছু প্রশ্ন করতো, মানে ওটা এমন, মানে ইঞ্জেকশনটা দিলে এমন মতো মনে হয় আমি আমার সহযোদ্ধাদের সাথেই আছি, আমি বাসায় আছি, কিংবা আমার
স্ত্রী সন্তানের সাথে আছি কিংবা সহযোদ্ধাদের সাথে আছি এরকম মনে হইতো মানে এই ইঞ্জেকশনটা দিলে। আর ওই সময় আসলে ম্যাক্সিমাম সময় আমাদের সেন্সই ছিল না, ওরা খুব বাজেভাবে নির্যাতন করছে। পরে মনে হয় 4 দিন পরে আমি চিৎকার করতেছিলাম, মানে একটা মাঝে মাঝে সেন্স আসে। তখন ওই দিন একদিন রাত্রে প্রায় 11টার দিকে কিছু ডাল আর ভাত আমাকে, মানে টুপিটা খুলে দিল, গামছা দিয়ে চোখ বাঁধা, আমার হাতটা ভাতের উপরে এইভাবে দিল, হ্যান্ডকাপটা খুলে ভাতটা ধরাই দিল। তখন আমি মানে হাত চলে না, অনেক কষ্টে একটু ভাত মুখে দিলাম, পানি খেতে দিল। মানে টুপি মানে জেলখানার মতো টুপি পড়াতো? মানে এরকম কালো টুপি একদম এই পর্যন্ত পড়ায় ও বুঝতে পারছি, মানে যাতে কিছু না দেখেন। না দেখে, কিন্তু কিছু ওইটা দিয়ে একটু দেখা যায়, এই জন্য একটা গামছা দিয়ে আগে বাদ, ও আবার এর নিচে গামছা থাকে? গামছা থাকতো। তো এইভাবে ওরা 10-12 দিন ওই জায়গাটায় নির্যাতনের সময়টা ছিল। তারপরে হঠাৎ করে একদিন বলছে চলো তোমাদের নিয়ে যাব, ছেড়ে দেওয়া হবে। তারপরে গাড়িতে তুললো, গাড়িতে তোলার পরে অনেকক্ষণ ঘোরালো, প্রায় 3-4 ঘন্টার মতো ঘোরাতে ঘোরাতে আবার একটা জায়গায় নিয়ে রাখলো। একটা জায়গায় নিয়ে রাখলো, রাখার পরে যখন চোখটা খুলে দিল, চোখটা খুলে ওরা একটা গামছা দিয়ে চোখ বেঁধে দিল। আমি উল্টা দিকে ফিরে আসি, গামছা দিয়ে চোখ বেঁধে ওরা হাতটা আমার পরিষ্কার করলো, হাত পচে গেছে একদম, করে একটা মেডিসিন দিল হাতে। পরে ওরা গামছাটা খুলে দিল কিছুক্ষণের জন্য, খুলে দিয়ে হ্যান্ডকাপটাও খুলে দিল, সামনে পরাই দিল হ্যান্ডকাপটা, একটু লুজ করে হ্যান্ডকাপটা সামনে পরাই দিল। দেওয়ার পরে আমার যখন গামছাটা খুলে দিল, তখন আমি বুঝতে পারলাম যে আমি ফাইনালি গুম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই কয়দিন তো আর বুঝতে পারেন না, না কেউ। নির্যাতনের ছিল, আর চোখ তো বাঁধা ছিল, পিছনে হ্যান্ডকাপ, মনে করছি নির্যাতন করতেছে, হয়তো থানায় জমা দিয়ে দিবে, ছেড়ে দিবে। পরে তখন মনে হলো যে আসলে ফাইনালি আমি গুম। ওই দিন থেকে কষ্টটা মূলত শুরু হইল, যে আর বোধহয় ফেরা হবে না। অপেক্ষা দিন, বাচ্চাদের চিন্তা। রুমটা ভিতর আমার গ্যান্ডারিয়ার একজন গুম হয়েছিল, আমাদের ছাত্রনেতা সোহেল, ওর নাম লেখা ছিল, আমি ওরে চিনতাম। এই কারণে আমার কষ্টটা আরো বেশি গুণ বেড়ে গেল। সোহেল কি আর ফিরে আসছিল? না, এখনো আসে নাই। তো তখন আমি বুঝলাম যে আমি ফাইনালি গুম হয়ে আছি। ওদেরকে মাঝে মাঝে বলতাম আমাদের কবে ছেড়ে দিবেন, আমরা কবে যাব। ওরা যখন আমাদেরকে চোখ বাঁধা থাকতো, ওরা ঢোকার সময় একটু সাউন্ড করতো। তো খাবারে যখন দিতে আসতো, সকালে একটা বনরুটি দিত, লকারে ফাঁক দিয়ে দিত, দুপুরে খাবার দিত, কখনো রাত্রে দিত আবার দিত না, এইভাবে মানে খাবারের জন্য অপেক্ষাই করে থাকতাম। 1 লিটার পানি দিত 24 ঘন্টায়। আর রুমের ভিতরে একটা প্রস্রাবের জন্য একটা পানির বোতল কাটা ছিল, ওইখানেই প্রস্রাব করতাম। সকালে একবার একটু বের করতো বাথরুমে করার জন্য, সপ্তাহে 7 দিন পর একদিন গোসলে নিত আর কি। খুব ছোট জায়গা? ছোট জায়গা মানে লম্বায় 6 ফিট হবে, পাশে 3 ফিটের মতো। আর আমি যেটাই ছিলাম, লম্বা হয়ে শুতে পারতেন? মেজোটা ভাঙা ছিল, হ্যাঁ লম্বা হয়ে শোয়া যেত, কিন্তু মেজোটা একদম খালি ছিল। আর আমি তো খালি গায়েই ছিলাম প্রায় 3.5 মাস, কোনো শার্ট গেঞ্জি তো আর ছিল না, শুধু একটা লুঙ্গি দিছে। ওই 1 সপ্তাহ পর পর যখন গোসলে নিত, তখন লুঙ্গিটা চেঞ্জ করতে হতো আর কি। ফ্যামিলি জানতে পেরেছিল কোনোভাবে? না, আসলে গুম তো মানে গুমের বিষয়টা এরকম ছিল যে এরা কয়েকজন মানুষ এটাকে নিয়ন্ত্রণ করত। মানে দেখা যাবে র্যাবের যে আমরা মনে করি যে গুম হলেই র্যাব জানবে, আসলে কারোই জানা সম্ভব না। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, এই গুম প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যারা অফিসার কিংবা যারা সোলজার, তারাই শুধু জানবে, বাইরের কোনো অফিসারের জানার কোনো সুযোগ নাই। এই কারণে তো ধরেন সেইখান থেকে 1 দিন 2 দিন করতে করতে 3 মাস 17 দিনের মতো সময়
মনে হয়েছে যে বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে আছে। যখন মনে হইতো বাচ্চাদের সাথে আর কোনো দিন দেখা হবে না, আর কখনো বাবা মার সাথে দেখা হবে না, মানে স্ত্রী সন্তান, মানে এগুলো যে মানে কত যে আপন, মানে ঘুম না হলে বোঝা যেত না যে আসলে এরা যে আমাদের কাছে কি। আমার সন্তানের জন্য যেমন আমার কষ্টটা ছিল, আমার বাবা মায়ের কষ্টটা আমার জন্য ঠিক ওই রকমই ছিল। তো এই জন্য সেখানে ওই সময় কি বাবা মা ছিলেন? হ্যাঁ, জীবিত বাবা মা ছিলেন? ছিল। মা তো এখন আছে, তখন বাবাও ছিল, আমার শ্বশুর ছিল। বাচ্চাদের বয়স তখন কত ছিল? একটার বয়স 4 বছর, একটার বয়স 4 মাস। তার মধ্যে খুবই ছোট ছিল। হ্যাঁ, ওরা বুঝতো না, ওরা দেখা যাবে ওর মার সাথে সব জায়গায় গেছে। আমার বাচ্চারা তখন র্যাব অফিস, ডিবি, জেলখানা, মানে অনেক কষ্ট করছে তারা আর কি। ওদের তো বোধহয় কোনো ইনফরমেশন দেয়নি। না, কারোই কোনো ইনফরমেশন দেয়নি। এটা তো ওরা এই যতদিন আমি ভিতরে ছিলাম, মানে এই জন্য ওরা সব সময় মানে আমি খুঁজে পাওয়া যে সেইটাই তাদের চেষ্টাই, মানে খুঁজে পাওয়ার যে কষ্ট সেটা নিয়েই তো তারা ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তো আমি 4 মাসের বাচ্চা তো একেবারেই অনেক আবেগ এবং মানে বুকের ভেতরকার একটা বিষয়। হ্যাঁ, খুব মনে পড়তো না ওরা ওকে? তো হ্যাঁ, আসলে ওরা তো ফেরেশতার মতো। আমি যেদিন গুম হব তার আগের দিন আমি 1 ঘন্টার জন্য বাসায় গেছিলাম। তো বাসায় যখন গেছি, ওকে যখন কোলে নিছি আমি, ওর মা আমার জন্য দুপুরের পরে পরে খাবার রেডি করতেছিল, তখন ও আমার দিকে এভাবে তাকায় আছে, তাকায়া ওর এক হাত দিয়ে আমাকে এইভাবে আদর করতেছিল, এইভাবে এইভাবে নাড়তেছিল। মনে হয়েছে কি যে বুড়ো বয়সে কোনো মানুষ, মানে আমার মা বা আমরা কোথাও বের একজন হইলে যেই করে মুরব্বী দেয়। কেউ একজন আমাকে এরকম মানে এইভাবে করে দিচ্ছে। তো ওর দিকে আমি মানে যখন তাকাইতেছিলাম, মানে একদমই আমার মানে শরীরের সমস্ত মানে লোম দাঁড়ায় গেছে যে মানে ও কীভাবে আমার দিক তাকায় আছে। সে ঠিক ওই মুহূর্তেটাই একটা কলিং বিল বাজলো বাসায়। আমার বাসাটা ডুপ্লেক্স ছিল, আমি দোতলায় বারান্দায় ছিলাম। নিচে কলিং বিলের শব্দটা পাওয়ার সাথে সাথেই আমি আমার ওয়াইফকে নিচে নেমে আমি ওর কোলে দিয়ে আমি তাড়াতাড়ি করে গেলাম। তো দারোয়ান এসে বলতেছিল যে স্যার, এখানে 2টা লোক আপনি ঢোকার সাথে সাথে ফলো করতেছিল, তাদের সাথে ওয়ারলেস আছে, আমি নিজে দেখছি। তো এই কথা বলার সাথে দারোয়ান জানালো? হ্যাঁ, তখন আমি আবার উপরে উঠে দেখলাম যে যেই রাস্তা দিয়ে আমি ঢুকছি ঠিক ওই রাস্তার মাথায় ওরা দাঁড়ায় আছে। তো আমি সাহস করে গেট থেকে বের হয়ে আমি বামে একটা রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে সরে গেছি আর কি। তারপরের দিনই এই ঘটনা। তো এই জন্য আসলে বাচ্চারা তো ফেরেশতা, ওরা ওরা ও হয়তো আমার বিপদটা ও আজ করতে পারছে যে আমার বিপদটা আসতেছিল। তো যাই হোক, আমাদের আসলে ঘুমের যখন আমি ঘুম থেকে আসি, আসলে আসার পরে পরিবারের সাথে তাদের সাথে যে সময়টা আমার ছিল, জেলখানা থেকে প্রায় 1.5 বছর পর বের হলাম। বের হওয়ার পরে তাদের যে কষ্টের কথা আমি শুনছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমি ঘুমে থেকে আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট পরিবার ভোগ করছে। বের হলেন কত সময় পর এবং 1.5 বছর পরে। 1.5 বছর? ঘুম থেকে আমাকে 4 বছর ছাড়ার পরে 3.5 মাস পরে জেলখানায় আমি যখন যাই, তারপরে মামলাগুলো আসতে থাকে। ওই জেলখানায় ঘুম থাকা অবস্থায় ওরা বাজে বাজে অনেকগুলো মামলা দিছে। ওইখানে তো 120টা হাত বোম, পেট্রোল বোম দিয়ে তো মামলা দিছেই। ফরিদপুরে নাশকতা করতে গেছি এরকম দেখানো হলো। তো আসলে ওই সময়টা অনেক তারপরে র্যাব থেকে পাঠাইলো থানা থেকে জেলখানা ফরিদপুরে। 15 দিন থাকার পরে ঢাকা জেলে চলে আসলাম। তার মানে গুম হওয়ার পর আপনাকে কারাগারে নিয়ে যায়? কারাগারে।
মানে ওই সময় বের হতে পারেন নাই? না, ঘুম থেকে ওই যে ওরা অনেকগুলো বিস্ফোরক দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে দেওয়ার মানে পরে তখন ওই মামলায় আটক ওই দেখিয়ে আটক দেখে অন্য অন্য মামলাগুলা ওইগুলা পরে সোনারের দেখাইছে। বলছিলেন পরিবারের কথা, যখন এই যে রাজনৈতিক প্রোগ্রামগুলো হতো ওরাও তো একসময় বুঝতো যে বাবা আসলে ফেরে না, অথবা নানা ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। বের হওয়ার সময় বাচ্চারা কেমন কি করতো, বা বাবা মা বা স্ত্রী কে বাধা দিত যে যেও না, অথবা থাকো, অথবা সাবধানে থেকো? না, সেটা তো আসলে আমার স্ত্রী তো অনেক ট্যালেন্ট, সে অনেক জ্ঞানী, সে বুঝতো পরিস্থিতিরা, সে বুঝতো যে আমি কখন আমার কি অবস্থান থাকা দরকার, সেইভাবে আমরা দুইজনে শেয়ার করে আমি ওইভাবে চলতাম। আর মূলত ওদের কষ্টটা অনেক বেশি ছিল। ধরেন আমি বলি না, আমি যখন গুম হই তার প্রায় 1 মাস পরে আমার স্ত্রী যখন একদমই অসুস্থ হয়ে পড়ছে, আমাকে খুঁজতে খুঁজতে একদম পাগলের মতো, তখন ওর কাছে একদিন একটা নরসিংদী থেকে একটা ফোন আসে, বলছে যে আমি নরসিংদী থানার ওসি বলছি, আপনার হাজব্যান্ডের নাম কি আনিসুর রহমান? জি। দেখতে এমন? বলছে হ্যাঁ। বললো যে দেখেন, ওনার লাশ তো আমাদের থানায়, আপনি এসে নিয়ে যান। এই কথা শোনার সাথে সাথে আমার ওয়াইফ তো একদম হাত থেকে ফোনটা পড়ে কিছুক্ষণের জন্য একদম সেন্সলেস হয়ে গেছে। তো এই যে তার ভিতরে যে তার যে একটা মাথায় যে তার একটা আঘাত, সেটা কিন্তু সে এখনো সেই অবস্থা থেকে আর ফিরে নাই। এই তার যে মানে ওই যে একটা মানসিক যে একটা প্রেশার, এটা কিন্তু এখনো সে স্বাভাবিক হতে পারে নাই। এরকম আমার শ্বশুর শুধু আমি ঘুম থাকা অবস্থায় খুঁজতে খুঁজতে একদম নাওয়া খাওয়া সব বন্ধ করে দিছে। সে ইয়াং মানুষ ছিল, একসময় তার জন্ডিস হয়ে লিভার সিরোসিসে সে হসপিটালে নেওয়ার 3 দিন পরে মারা গেল। পরে লাশটা আমি জেলখানায় আমাকে নিয়ে দেখালো। আমি ঠিকই ফিরে আসলাম, কিন্তু তারা আমাকে খুঁজতে খুঁজতেই মারা গেল। এরকম আমার সন্তান, বড় মেয়ে তখন 4.5 বছরের মতো বয়স মনে হয়, তখন পাশের বাসার একটা ছেলে খেলতে আসছে, তো ওরে বলতেছিল যে চলো আসো খেলি। তো ও বলতেছে আমার মনটা তো ভালো নেই। বলে কেন, তুমি চলো খেলবা না? বলে না, আমার বাবা তো মারা গেছে, এই জন্য আমার মনটা ভালো নেই। তো ও 4 বছরের বাচ্চা, ও জানতো যে বাবা নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা ধরেন গুম হয়ে আছে এখনো, যেই বাচ্চাটা যার বয়স ছিল ধরেন 5 বছর, আমার মেয়ের মতো, সেই বাচ্চাটা এখন 15-16 বছর বয়স, সে বুঝে যে তার বাবা নাই। যখন আমরা গুমের কোনো প্রোগ্রামে যাই আর এই পরিবারগুলো থাকে আমাদের সাথে, সেই সকল বাচ্চাদের কথা শুনলে মনে হয় মানে আমার পরিবারের সেই গল্পটা কিংবা আমার পরিবারের সেই দৃশ্যটাই আমি দেখি আর কি, যে আমার বেলায় এটাই হতো। আজকে আমার সন্তানরা এখনও রাস্তায় প্রতিবাদ করতে যেত, এখনও বিভিন্ন জায়গায় খুঁজতো আমার স্ত্রী আমাকে। এই জন্য আমরা এমপি হলাম, আমার সন্তানরা আমাকে সামনে পেল, কিন্তু যারা ফিরে আসে নাই তাদের পরিবারের কষ্টটা যে কত বড়, সেটা আমি নিজে একজন গুম হওয়া মানুষ হিসাবেও আমার বুঝতে পারি না যে এখনও তাদের কষ্টটা কত বড়। 5 তারিখের পরে যখন সরকারের পতন হলো, তখন আমিও নিজে ব্যক্তিগতভাবে গুম হওয়া একজন মানুষ হিসেবে আমিও একটি আশায় ছিলাম যে হয়তো কিছু মানুষ আমরা পাবো, কিছু মানুষ হয়তো আমরা পাবো, কিন্তু ফাইনালি আমরা পাইলাম না। আমাদের অনেক সহযোদ্ধাদের আমাদের এখনও যে পাওয়ার আকুতি, কিন্তু আস্তে দিনে দিনে আমরা মনে হয় সেই জায়গাটা আরও দুর্বল হয়ে যাচ্ছি। মনে হয় এদেরকে আর পাওয়াই যাবে না, এরকম একটা
ধারণা। কিন্তু যার হাজব্যান্ড কিংবা যার বাবা, সে কিন্তু এটা মেনে নিতে পারবে না যে তাকে পাওয়া যাবে না। সে এখনও পেতে চায়, এখনও কাছে পেতে চায়। কেউ যদি মনে করে যে লাশটাও যদি পেত, সেটাও একটা সান্ত্বনা ছিল। কিন্তু আসলে আমরা এমন দেশে বাস করি, যে ফ্যাসিস্ট বিদায় হলো, আমি তো জেলখানায় বিভিন্ন মানুষের সাথে সকলের নির্যাতনের চিত্র, আমি সবার গল্পই শুনতাম। আসলে বাস্তবতাটা ছিল, আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমি যে শুধু গুমের শিকার হয়েছি সেরকম না বিষয়টা। এই নির্যাতনের শিকার একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সাংবাদিক, একজন চাকরিজীবী, মানে বিভিন্ন সেক্টরের লোককে এই গুমের শিকার হতে হয়েছে সেক্ষেত্রে ভাই, শুধু যে দেশটাকে জিম্মি করে রাখার জন্য। সেক্ষেত্রে ভাই বলছিলেন যে এই যে বিচারহীনতার সংস্কৃতি অথবা রাজনীতি করা তো অপরাধ না। গণতান্ত্রিক চর্চায় রাজনীতিবিদ থাকবে, রাজনীতি থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে। এখন তো আপনি পার্লামেন্টারিয়ান এবং আইন প্রণেতা, সেক্ষেত্রে এই সংস্কৃতি থেকে আপনাদের শিক্ষা এবং স্বপ্নটা কি? আমি তো আইন প্রণেতা, আপনি আমাকে বলছেন, আমি একজন সংসদ সদস্য, কিন্তু আমার থেকেও সব বেশি যে নির্যাতিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু প্রথম গুমের শিকার হয়েছিলেন 111-এর সময়। তিনি সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিলেন 111-এর সময়। তাকে দিয়েই মূলত শুরু হয়েছে রাজনীতির নেতাদের উপর নির্যাতন, অত্যাচারের মূল স্টিম রোলার যে কীভাবে চালাতে হয়, সেটা তারেক রহমানকে দিয়েই শুরু হয়েছিল। আমরা তার সাথে ছিলাম। তখন আমি 2টা মামলাও হয়েছিল 111-এ, আমি তার জন্য মিছিল করেছি। হয়তো 2 মাসের মতো ঢাকায় থাকতে পারিনি। তারপরে এসে সব সময় তার পাশে থাকার চেষ্টা করেছি, যতবার তাকে জেলখানা থেকে নিয়ে আসে হসপিটালে। আমি আসলে তার শরীরের অবস্থা দেখেছি, তার মনের অবস্থা দেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা তার একজন জিয়াউর রহমানের আদর্শের পরিবারের একজন সদস্য হিসাবে আমরা দেখেছি যে জনাব তারেক রহমান, সে একজন রাষ্ট্রপতির ছেলে, একজন প্রধানমন্ত্রীর ছেলে, এই দেশের একজন নাগরিক। সেই হিসাবে মানে কতটা নির্যাতন একজনের মানুষের উপরে করতে পারে, আমার দেখায় তারেক রহমান সেই প্রথম ব্যক্তি রাজনীতির নেতা হিসেবে, নির্যাতিত মানুষ হিসাবে, যে তার উপরে অনেক বড় ধরনের নির্যাতন করা হয়েছিল। শুধু পিজি হসপিটালে তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন। তার শরীরের অবস্থা ট্রিটমেন্টরত অবস্থায় যেরকমই ছিল, আমরা যেদিন তাকে বিদায় দিই, আমি সেই অ্যাম্বুলেন্সে কিন্তু এয়ারপোর্টে গেছি তার সাথে। মানে যেদিন তিনি লন্ডনে যায়। লন্ডনে তো তিনি ইচ্ছা করে যায় নাই, তাকে জোর করে পাঠানো হইল। আমি তখন পুরাটা সময় আমি তার হাতটা ধরা ছিলাম অ্যাম্বুলেন্সে। যখন একটু অ্যাম্বুলেন্সটা রাস্তায় যাওয়ার সময় একটু ঝাঁকি লাগতো, সে চিৎকার করে উঠতো। মানে এত অত্যাচার করা হয়েছে তার উপর। তার পুরা সময়টাই সে কাঁদতে ওখানে গেছে। যাওয়ার পরেও আমরা যখন সোফায় তাকে শোয়াই দিলাম, সে কিন্তু বসতে পারে নাই ওইখানে গিয়ে হুইল চেয়ারে, তাকে একটা সোফায় শোয়াই দেওয়া হলো। তখনও আমরা তার চোখের পানি দেখেছি। সে ইচ্ছা করে বিদেশে যেতে চায় নাই, তাকে জোর করে যে পাঠানো হয়েছে, আমি ওইখানে ছিলাম, আমি সেটা দেখেছি তাকে কিভাবে পাঠানো হয়েছে। সেই জন্য তার কষ্টটা অনেক বড় ছিল। তার কান্না, তার চোখের পানি দেখে ওইখানে শুধু আমরা রাজনীতিক নেতাকর্মী 8-10 জন ছিলাম, আমরাই না, শুধু যারা ওইখানে এয়ারপোর্টের যারা কর্মকর্তা ছিলেন, তারাও চোখের পানি ফেলছে। এই জন্য সে দেশের বাইরে থেকেও এই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে সাহস যোগাইছেন, আমাদের সাপোর্ট দিয়েছেন, আমাদের আত্মার একজন মানুষ হয়ে গেছেন। আমরা সেই জন্যই এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই 17 বছর লড়ার একটি সাহস সঞ্চয় করেছি তার থেকেই। কারণ সে খালেদা জিয়াকে ম্যাডামকে যখন হসপিটাল
বা কারাগার কখনোই তিনি আমাদের সামনে ঘাবড়ান নাই। যেদিন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে, একমাত্র আমি তার পাশে ছিলাম। আমি সাহস করে তার সাথে ছিলাম। আমি তার পায়ের অবস্থা দেখে, খালি পায়ে যখন তিনি পিজন ভ্যান থেকে নামলেন, আমি তার শরীরের অবস্থা দেখে আমি নিচে বসা ছিলাম, সে একটা চেয়ারে বসা ছিল। আমি সেদিন চোখের পানি ফেলছি। সেই দিনটাও সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিছে, ধৈর্য ধরো। অনেক নির্যাতন তার পরিবার তার উপর হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সে যে একজন রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রের প্রধান হয়েছেন, সেই তার যে একটা শক্ত অবস্থান, তার যে নেতৃত্বের একটা অবস্থান, সেটা আমরা তার সাথে যতদিন যাবত মানে তার সাথে চলার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, আমরা যত দিন গেছে তত আমরা তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছি। সামনের দিনে এমন অত্যাচার নির্যাতন হবে না বিরোধী মতের ওপর বা কোনো জনসাধারণের উপর অথবা কোনো প্রফেশনের উপর, তার জন্য আপনারা কি করবেন বা কি স্বপ্ন আপনার, যে এই দিকগুলো তো আসলে করা উচিত? একটা কথা বলি, আমাদের রাজনীতি নেতারা যারা আছে, রাজনীতি কর্মী, আমি একটা দলের রাজনীতি কর্মী, যে আওয়ামী লীগ করে সেও একটা রাজনীতি দলের কর্মী, যে জামাত করে সেও একটা রাজনীতি দলের কর্মী। আমি মনে করি যে একজন রাজনীতি কর্মী হিসাবে যে আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে বা এই যে গুমের আয়না ঘরের যে একটা কালচার, এটা আসলে রাজনীতির সাথে যায় না। এটা এই দেশকে জিম্মি করে রাখার জন্য, এক নায়কতন্ত্র কায়েম করার জন্য এই রাজনীতিবিদ, সাংবাদিক, চাকরিজীবী সবাইকে যে এই গুম করে রাখা হয়েছিল, সেটা একটা রাষ্ট্রকে জিম্মি করার জন্য। মূলত একজন রাজনীতিক, যার নেতা কিংবা রাষ্ট্রনায়ক, সে অন্য দলের কর্মী হোক, কিংবা এইভাবে কষ্ট দিতে পারে না। আমি মনে করি ভবিষ্যতে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও যেহেতু এই গুমের শিকার, এই নির্যাতনের শিকার, তিনিও চান না কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে। খোকন ভাই, আপনার জন্য অনেক শুভকামনা এবং সামনে অন্য সময় হয়তো আবারও কথা হবে নানা বিষয় নিয়ে। অসংখ্য ধন্যবাদ। না, আমার ভালো লাগার বিষয় হচ্ছে আমি আর আপনি যে আজকে সময়টা কাটালাম, আমরা দুইজনেই, হ্যাঁ, আমিও লাকি যে কারণ আমরা হোস্ট বা উপস্থাপক হিসেবে নানা সময় নানা মানুষের বক্তব্য নেই, সেক্ষেত্রে একেবারেই মানে নিজ আসনের এমপির সাক্ষাৎকার নেওয়া বা তার সাথে গল্প করা একটা অন্যরকম অভিজ্ঞতা। অবশ্যই সত্যি আপনার সাথে আমরা একই এলাকার মানুষ হিসাবে সময়টা খুব ভালো কাটলো। ভবিষ্যতে যখন ডাকবেন ইনশাল্লাহ চলে আসবো। এই ছিল আমাদের আজকের RICL প্রেজেন্টস রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম যে একজন পার্লামেন্টেরিয়ান কিভাবে আসলে জননেতা হয়ে ওঠেন, সেই ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে নানা ত্যাগ, তারপর কত কাঠখড় পড়িয়ে আসলে একজন নেতা হয়ে ওঠেন এবং জননেতা হওয়ার জন্য মানুষের কাছে যান, কতটা সময় আসলে ফ্যামিলি থেকে দূরে থেকে কত কষ্ট, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসলে একটা পার্লামেন্টের সদস্য হতে হয়। সামনের পর্বে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত নাগরিক প্রতিদিনের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।